হ্যালো বন্ধুরা, জিও অ্যান্ড ইভিএস চ্যানেলে সকলকে স্বাগত। আজ বায়ুমণ্ডল অধ্যায়ের একটা নতুন বিষয় পড়াতে চলেছি। গত ভিডিওতে যেটা জেনেছো, বায়ুমণ্ডলের উপাদানের বা রাসায়নিক গঠনের তারতম্য অনুসারে স্তরবিন্যাস। এই ভিডিওয়ে আমরা জানব বায়ুমণ্ডলের উচ্চতা ও উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এবার এই যে স্তরবিন্যাস করা হচ্ছে তার যে ভিত্তি যদি আমরা লক্ষ্য করি, বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমায় সুদূর প্রসারিত বৈজ্ঞানিকদের যে মতে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে মহাশূন্য অঞ্চল রয়েছে, মহাশূন্য পর্যন্ত বিস্তৃত, যেগুলি মোটামুটি 10,000 কিলোমিটার হিসেবে ধরা হয়। কিন্তু এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত ধরা হচ্ছে, এটি মূলত দুটো দিক থেকে, উপাদানগত দিক থেকে আর উষ্ণতা উচ্চতাগত দিক থেকে। এগুলো ধরা পড়েছে বিভিন্ন রকেট, র্যাডার যন্ত্র, কৃত্রিম উপগ্রহ দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে এটা এসেছে। এবার সে যে বিষয়গুলো এসেছে তার যে শ্রেণীবিভাগটা আমরা পাবো, সেটি মূলত করেছেন আবহবিদ পিটারসনের মতনে। তিনি আবহবিদ হওয়া সত্ত্বেও বায়ুমণ্ডলের এই যে স্তরবিন্যাসটা করেছিলেন উষ্ণতা এবং উচ্চতার ভিত্তিতে, তা মূলত কতগুলো উপাদান, কতগুলো বৈশিষ্ট্য, বিভিন্ন স্তরের উষ্ণতার যে পার্থক্য এবং উচ্চতাগত পার্থক্য, সেগুলো লক্ষ্য করে বা এই শ্রেণীবিভাগটা করেছিলেন। এখন যে বিষয়টি দেখব, প্রথমে আমরা এই চারটি লক্ষ্য করব। এই চারটি লক্ষ্য করলে দেখব যে এখানে একটা আমরা স্কেল পাবো, এই দিকটা প্লাস, দিকটা মাইনাস। 0 ডিগ্রি থেকে ডান দিকে গেলে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এইভাবে পরপর একটা স্কেল করা আছে, যে এগুলো টেম্পারেচার স্কেল। আর এই দিকটা গেলে মাইনাস টেম্পারেচার স্কেল। এই স্কেলটাতে যদি আমরা লক্ষ্য করি এবং ভার্টিক্যালি যে অংশটা রয়েছে সেটা বায়ুমণ্ডলের ঊর্ধ্বে কিলোমিটার, যথাক্রমে পরপর করা কিলোমিটার হিসাবে করা রয়েছে স্কেলটা, এবং স্কেলটি ব্রেক স্কেল অন্তর্ভুক্ত। এবার পৃথিবীর গড় তাপমাত্রা আমরা কত জানি? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যত আমরা ঊর্ধ্বে যাব, এই লাল রঙের একটা গ্রাফ আমরা দেখতে পাবো। গ্রাফটা দেখলে দেখবো 18 কিলোমিটারের মধ্যে তাপমাত্রা যে দাঁড়াচ্ছে -60 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে তাপমাত্রা অপরিবর্তিত থাকছে, তারপরে ধীরে ধীরে আবার তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাচ্ছে, সেটি 50 কিলোমিটারের মধ্যে। এবং এরপরে দেখব যে এই যে 0 ডিগ্রি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে না হয়ে আরো বরং কমতি হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। কমতে কমতে 90 কিলোমিটারের মধ্যে এটা 93 ডিগ্রি সেন্টিগ্রেড এসে পৌঁছায়। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে 93 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা আরো ঊর্ধ্বে গেলে 500 কিলোমিটারের মধ্যে যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, এবং বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় অগণিতভাবে বেড়েই চলেছে, এবং 500 কিলোমিটার ঊর্ধ্বে সেই তাপমাত্রাটা আরো বেশি করে বাড়তে বাড়তে এরপরে দেখা যায় এই স্তরটা বাড়তে বাড়তে এবং 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অগণিত তাপমাত্রা বেড়ে চলেছে। এই যে তাপমাত্রার একটা আমরা গ্রাফ পেলাম বিভিন্ন উচ্চতা অনুসারে, এই গ্রাফটা অনুসারে আমরা বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ আলোচনা করব। এটি করেছিলেন আবহবিদ পিটারসন। এবার দেখে নেব যে এই যে তাপমাত্রার যে বিভিন্ন স্তর, সেগুলো যে ভাগ, প্রথম ভাগটাকে যেটা বলা হচ্ছে সেটি হলো ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার এই হলুদ অংশটা, তারপরে থার্মোস্ফিয়ার এই অংশটা বা আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তারপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এই যে বিভিন্ন উচ্চতায় কিলোমিটার অনুসারে ভাগ করে দেওয়া হয়েছে, এই উচ্চতায় যে শ্রেণীবিভাগটা আমরা পাচ্ছি, এটি মূলত 6টি স্তর। এখন দেখে নেব এই যে বিভিন্ন 6টি স্তরের কথা বলা হলো, এই 6টি স্তরের যে প্রত্যেকটা শব্দ থাকে, এর মধ্যে ট্রপো, এটি একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো সংঘবদ্ধ, গ্রিক শব্দ ট্রপো, যার অর্থ পরিবর্তন বা
এটাকে পরিবর্তন বা অশান্ত আমরা বলতে পারি। অশান্ত ট্রোপো শব্দটার অর্থ তাহলে পরিবর্তন বা অশান্ত। এবার স্ফিয়ার, স্ফিয়ার শব্দটির অর্থ অঞ্চল। তাহলে যে স্তরটি পরিবর্তন বা স্তম্ভ হয় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, অশান্ত বা পরিবর্তন হয় যেটা। এরপরে রয়েছে স্ট্রাটো। স্ট্রাটো শব্দটার অর্থ শান্ত এবং স্ফিয়ার শব্দের অর্থ অঞ্চল। মেসো এটিও একটি গ্রিক শব্দ, এর অর্থ মধ্য এবং স্ফিয়ার শব্দটির অর্থ অঞ্চল। যেহেতু মধ্য এই 6টি স্তরের মাঝে রয়েছে তাই এটাকে মধ্য অঞ্চল বলা হয়। তারপরে রয়েছে থার্মো, এটিও গ্রিক শব্দ, এর অর্থ উত্তাপ বা সুতরাং এই এবং এর আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। স্ফিয়ার শব্দটার অর্থ আমরা জানি অঞ্চল, এবং আয়ন কেন বলা হচ্ছে এখানে আয়নের পরিমাণ বেশি। তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট শব্দটা আমরা বুঝতে বুঝি চৌম্বক। স্বাভাবিক কারণে এই যে আমরা 6টি স্তর পেলাম, এখন সেই 6টি স্তরের যে মূল বৈশিষ্ট্য তার যে গুরুত্ব সেগুলো আলোচনা আমরা করব। আলোচনা করব প্রথমে হলো এই চার্ট লক্ষ্য করে, এটা হলো ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার কত কিলোমিটার মধ্যে রয়েছে? সমুদ্রপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্তরটি। এই স্তরের আরেক নাম ক্ষুদ্রমণ্ডল। এবার সেগুলো ব্যাখ্যা আসবো। বায়ুমণ্ডলের যে উপাদানগুলি রয়েছে তার 75% যে গ্যাসীয় উপাদান সেটি এই স্তরের মধ্যে রয়েছে। এবার এই স্তরে যে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে, এখানে মেঘ, বায়ুমণ্ডলের যে গোলযোগ, মেঘ, বৃষ্টি, ঝড়, আবহাওয়ার যে পরিবর্তন সেগুলো লক্ষ্য করা যায়, এই কারণে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। আর ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমে। একে আমরা বলবো উষ্ণতা ক্রমহ্রাস বা নর্মাল ল্যাপস রেট। উষ্ণতা হ্রাসের এই হারকে স্বাভাবিক হ্রাস বা ক্রম যে হ্রাসমান সেটাকে নর্মাল ল্যাপস রেট কেন বলছি? তাহলে আমরা যেহেতু প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমছে, সেই কারণে এই ঘটনাটাকে। এরপরে এই উষ্ণতা ধীরে ধীরে মধ্যক্ষাংশীয় অঞ্চলে -60 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় এবং নিরক্ষীয় অঞ্চলে এটি -80 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বলে ট্রপোপস। ঠিক 18 কিলোমিটারের মধ্যবর্তী রয়েছে, এর ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপস। এই যে ট্রপোপস বলা হচ্ছে, ট্রপোপস শব্দটার অর্থ ওয়ার দ্য মিক্সিং স্টকস, অর্থাৎ এখানে বায়ুর যে তাপমাত্রা সেটা মিলেমিশে একদম একই রকম, অর্থাৎ কোনো পরিবর্তন নেই, একই রকম দাঁড়িয়েছে। সেটি দূরত্ব মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এবার ঋতুভেদে বিভিন্ন অঞ্চলে এটি পার্থক্য তৈরি হয়, বিশেষ করে নিরক্ষীয় ট্রপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা অবরুদ্ধ থাকলেও মধ্য অক্ষাংশ মেরু অঞ্চলে ঋতুভেদে এটি সামান্য পার্থক্য তৈরি করে। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ার উচ্চতা বেশি, উষ্ণতার পরিমাণ সর্বনিম্ন। প্রকৃতপক্ষে ট্রপোপস কোনো সীমারেখা নয়, এটি সীমা নির্দিষ্ট একটা অঞ্চল। এর গভীরতা তাহলে কত বললাম? 1 থেকে 1.5 কিলোমিটার। আবার অনেক ক্ষেত্রে ট্রপোপসে কিছু ফাঁকা অংশ থাকে, এর মধ্য দিয়ে এই স্তরের যে গ্যাসীয় উপাদান রয়েছে এবং জলীয় বাষ্প রয়েছে সেটি ভেদ করে পরবর্তী স্তরে কিছুটা প্রবেশ করে মাঝে মাঝে। এখানে বায়ু প্রবাহের উল্লম্ব প্রবাহ এবং অনুভূমিক প্রবাহ দুটোই আমরা লক্ষ্য করি। স্বাভাবিক কারণে আবহিক যত ঘটনাগুলো এই স্তরে বেশি ঘটে, অর্থাৎ মুখ্য যে বিষয় আবহিক পরিবর্তন সব ট্রপোস্ফিয়ারে হয়। এরপরের যে স্তরটি রয়েছে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার মধ্যে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ার শব্দটার ব্যাখ্যা আগেই দিয়েছি, এবার যেটা বলবো সেটি হলো স্ট্রাটোস্ফিয়ারের, ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সীমানা থেকে, অর্থাৎ ট্রপোপস থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তর। এই স্তরের বায়ুতে সূক্ষ্ম ধূলিকণা থাকলেও জলীয় বাষ্প নেই বললেই চলে। এই স্তরে মেঘ শূন্য, বৃষ্টি গ্রীষ্মে। এই স্তরে তবে জেট বিমান চলাচল করে 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে। বায়ুপ্রবাহ না থাকায় জেট বিমানের ইঞ্জিন নিঃসৃত যে ধোঁয়া সেটি জলীয় বাষ্পের সঙ্গে মিশে এক প্রকার সাদা মেঘ সৃষ্টি করে এই স্তরে। সেই সাদা মেঘ এখানে দাঁড়িয়ে থাকে বা এখানে বায়ু তেমন প্রবাহ যেহেতু নেই সুতরাং সেভাবে দাঁড়িয়ে থাকে। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা দেখতে পাবো এই গ্রাফটা এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে ক্রমশ অবশেষে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে দাঁড়ায়। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়ানোর পর আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো,
এই 25 থেকে 50 কিলোমিটার, এই 25 থেকে 50 কিলোমিটারের মধ্যে এখানে একটা স্তর আছে, সেটি হলো ওজোন স্ফিয়ার। এই কারণে এই স্তরটাকে আবার ওজোন স্ফিয়ারও বলা হয়, কারণ এখানে O3 অর্থাৎ ওজোন গ্যাসের অস্তিত্বের পরিমাণটা বেশি। তবে একটা জিনিস ঠিক যে স্ট্রাটোস্ফিয়ারের বায়ু খুব হালকা এবং ঊর্ধ্বগামী ও নিম্নগামী নেই, শুধুমাত্র সমান্তরালভাবে গতিতে পায়। এই স্তরের নিম্নাংশে 30 কিমি পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পেলেও পরবর্তী উচ্চতা অংশে গতিবেগ ক্রমশ বৃদ্ধি পায়। এই স্তরের এই ঊর্ধ্বসীমাকে বলবো আমরা কি, স্ট্রাটোপোজ। বোঝা গেল? এই স্তরের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যেহেতু এটা একটি শান্ত মণ্ডল, সুতরাং এই স্তরের মধ্য দিয়ে প্লেন চলাচল করে। এরপরে যে স্তরটি আলোচনা করব সেটি হলো 50 থেকে 90 কিলোমিটারের মধ্যে অবস্থিত মেসোস্ফিয়ার। মেসো শব্দটা আগে আমরা ব্যাখ্যা করেছি। মেসো শব্দটার অর্থ হচ্ছে গ্রিক শব্দ, মেসো শব্দের অর্থ মধ্য। যেহেতু বায়ুমণ্ডলের একটি মধ্যম স্তর, তাই এটিকে মেসোস্ফিয়ার বলা হয়। স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি উষ্ণতা কি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ক্রমশ আবার কমতে থাকে। এখানে কি হলো, উষ্ণতা কমতে কমতে -60 ডিগ্রি, আবার এটি বাড়তে বাড়তে আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার এই মেসোস্ফিয়ারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে কমতে কমতে আবার -93 ডিগ্রি অর্থাৎ 90 কিলোমিটারের কাছে গিয়ে -93 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এসে পৌঁছায়। বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে বলা হয় এই স্তরকে, কারণ এটি দেখো সবথেকে শীতলতম স্তর, এখানে -93 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় চলে আসছে। এবার মেসোস্ফিয়ারের নিচের অংশে বায়ুর চাপ, এই যে মেসোস্ফিয়ার এর নিচের অংশে বায়ুর চাপ থাকে 1 মিলিবার, কিন্তু এর ঊর্ধ্বে বায়ুর চাপ থাকে 0.01 মিলিবার। মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড এই স্তরে কি হয়, দেখতে পাচ্ছ উল্কাপিণ্ড, এই উল্কাপিণ্ডটি মহাকাশ থেকে আসে, এসে এই স্তরে বিলিষ্ট হয়ে যায় এবং এর যে ছাই এই স্তরে ভেসে বেড়ায়। এই যে ছাই ভেসে বেড়ায় কিসের উপর ভর করে, কিছু জলীয় বাষ্প অনুপ্রবেশ করে নিচের স্তর থেকে, সেই জলীয় বাষ্পের উপর ভর করে বরফ কণায় পরিণত হয়। এই বরফকে আমরা বরফ কণায় পরিণত হয়েছে এবং জমাটবদ্ধ হয়ে হালকা মেঘ সৃষ্টি করে। এই মেঘটাকে বলবো নক্টিলুসিয়েন্ট ক্লাউড। কি বললাম? নক্টিলুসিয়েন্ট ক্লাউড। উল্কাপিণ্ড জাত ধূলিকণা এই মেঘ সৃষ্টিতে সহায়তা করে। এটা হচ্ছে মেসোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এই স্তরের উষ্ণতা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো উষ্ণতা কমতে কমতে এখন 93 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় এবং উল্কাপিণ্ড এখানে এসে ছাই হয়ে যায় এবং সেই ছাইটাকে কি হয়, সেটাকে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে বরফ কণায় পরিণত হয়ে মোটামুটি মেঘ আকৃতি ধারণ করে। সেই মেঘটাকে বলবো আমরা নক্টিলুসেন্ট ক্লাউড। তারপরে যে স্তরটি রয়েছে, এরপরে যে স্তর সেটি হলো মেসোস্ফিয়ারের উপরে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের উপরে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 90 থেকে 500 কিলোমিটার। এই 90 থেকে 500 কিলোমিটারের মধ্যে বিস্তৃত স্তরটি হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার শব্দটির কোথা থেকে এসেছে? থার্মো গ্রিক শব্দ, যার অর্থ তাপ, এবং স্ফিয়ার শব্দের অর্থ অঞ্চল। সুতরাং এই স্তরের উষ্ণতা -93 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্রমশ প্লাসের দিকে হয়ে মোটামুটি এই স্তরের উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। আমরা এটা ব্রেক স্কেলের মাধ্যমে দেখাবো, তাহলে আরো বেশি পরিষ্কার হবে। এবার এই থার্মোস্ফিয়ারের একটা জিনিস রয়েছে, মূলত মেসোস্ফিয়ারের এই ঠিক উপর থেকে মোটামুটি 120 কিলোমিটার পর্যন্ত যদি যাওয়া হয় তাহলে দেখবো 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 200 কিমি উচ্চতায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 350 কিমি উচ্চতায় 1232 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছায়। অর্থাৎ 350 কিলোমিটার বা 400 কিলোমিটারের মাঝামাঝি এই স্তরে 1232 ডিগ্রি, দেখতে পাচ্ছ 1232 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিভিন্ন র্যাডারে ধরা পড়ছে। এবার এই যে স্তরটাকে, এই কারণে সুতরাং এই স্তরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে, এই কারণে এই স্তরটাকে থার্মোস্ফিয়ার বলা হয়। এই থার্মোস্ফিয়ারে বাতাসের ঘনত্ব খুব কম। থার্মোস্ফিয়ারের নিম্ন অংশে অর্থাৎ 90 থেকে 400 কিলোমিটার উচ্চতার মধ্যে এই যে সমুদ্রের ঢেউ খেলানোর মতো একটা স্তর আমি করে দিয়েছি উপভাগ, এই যে 400 কিলোমিটারের মধ্যে অর্থাৎ 90 থেকে 400 কিলোমিটারের মধ্যে এই স্তরটাকে আমরা বলবো আয়নোস্ফিয়ার। কেন? কারণ এই স্তরে আয়নের পরিমাণটা বেশি। বায়ুমণ্ডলের এই অংশে অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি প্রভাবিত হয়, আয়ন প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া গ্যাসের অণুগুলি ভেঙে গিয়ে ইলেকট্রন এবং প্রোটনে কণা ভেঙে যায়, যার কারণে ইলেকট্রন এবং ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকার আয়নের প্রাচুর্য ঘটে। এই আয়নের প্রাচুর্য থাকায় বেতার তরঙ্গ,
95 বা 90 থেকে মোটামুটি 90 থেকে মোটামুটি ওই 150 কিলোমিটার উচ্চতার মধ্যে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বিষয়টি আবিষ্কার করেছিলেন কে? কেনলি ও হিপসাইডের। কেনলি ও হিপসাইডের এটি আবিষ্কার করেছিলেন এই বিষয়টা, তাই তাদের নাম অনুসারে এই স্তরটাকে বলবো আমরা কেনলি হিপসাইডের স্তর। এরপরে অক্সিজেনের এই স্তরটায় আবার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অক্সিজেন পরমাণু ও নাইট্রোজেন অণু বিভাজিত হয়ে উৎপন্ন ইলেকট্রনগুলি যদি 300 কিমি বা 350 কিমি প্রায় এই 90 কিলোমিটার থেকে উচ্চতায় এই পর্যন্ত বিস্তৃত হয়ে পৃথিবীর মেরু অঞ্চলে সুমেরু, কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রিওলিস এবং অরোরা বোরিওলিস দেখা যায়। আয়নোস্ফিয়ারের উপরের অংশের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তাপ বৃদ্ধি হয় খুব কম, ফলে উষ্ণতা প্রায় সর্বত্র একই রকম থাকে, অর্থাৎ প্রায় আয়নোস্ফিয়ারে একই রকম থাকে। এই জন্য এই যে 90 থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটাকে আমরা বলবো আইসোথার্মাল রিজিয়ন বা সমতাপীয় যে অংশ। আবার বিভিন্ন বেতার তরঙ্গের প্রতিফলনের তারতম্য অনুসারে আয়নোস্ফিয়ারকে আবার বিজ্ঞানীরা মোটামুটি 4টি ভাগে ভাগ করেছে। সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ডি স্তর, ই স্তর, এফ স্তর, জি স্তর। এর মধ্যে ই এবং এফ আবার দুটো উপস্তর রয়েছে, যথাক্রমে 90 থেকে 95 কিলোমিটারের মধ্যে বিস্তৃত প্রথম স্তরটি হলো ডি স্তর। এই স্তরে সূর্যরশ্মি শেষ হয়ে গেলে, অর্থাৎ দিবাভাগ শেষ হয়ে গেলে এই স্তরটি অস্তিত্ব বিলীন হয়ে যায়। তারপরে রয়েছে ই স্তর। এই স্তরটি 95 থেকে বা 100 কিলোমিটার থেকে মোটামুটি 150 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি কেনলি হিপসাইডের স্তর। ই স্তর বা ই স্তর নামে পরিচিত। এই স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ। সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে নাইট্রোজেন ও অক্সিজেন অণু রাসায়নিক বিক্রিয়া স্তরে উৎপত্তি ঘটে। এই স্তরের মাধ্যমে উচ্চ কম্পাঙ্কের বেতার তরঙ্গ ভূপৃষ্ঠে পুনরায় ফিরে আসে। ই স্তরটি সূর্যাস্তের উপর অস্তিত্ব হারায়। এই স্তরে 110 কিমি উচ্চতার উপস্থিত স্তরটিকে স্পেসিফিক যে ই স্তর বলা হচ্ছে। বিশেষ বিশেষ অবস্থায় স্তরটি উৎপত্তি ঘটে। এখানে বায়ুর গতিবেগ অধিক, কারণ এই স্তর থেকে আমরা যে রেডিও তরঙ্গ পাঠাই সেটি এই ই স্তর থেকেই প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে থেকে পুনরায় আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, যার কারণে আমরা রেডিও তরঙ্গ ধরতে পারি। এরপরে রয়েছে যেটি হচ্ছে এফ স্তর। এফ স্তর 150 কিমি থেকে মোটামুটি 380 কিমি পর্যন্ত বিস্তৃত। ঊর্ধ্বাংশে একটি অ্যাপলটন স্তরও বলা হয় বা এফ স্তর বলে। স্তরটিকে F1 ও F2, অর্থাৎ F2 আবার দুটো ভাগ আছে, F1 ও F2 দুটি উপস্তর। 150 থেকে 250 কিমি উচ্চতায় F1 এবং 250 থেকে 380 কিমি উচ্চতায় F2 উপস্তর। এফ স্তরের মধ্যম ও উচ্চ কম্পাঙ্কে বেতার তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে পুনরায় প্রেরিত হয়। দীর্ঘ দূরত্ব বেতার সংযোগের জন্য এই যে স্তরটি, অর্থাৎ এফ স্তরটির একটা বড় ভূমিকা রয়েছে। এরপরে যে স্তরটি রয়েছে সেটি হলো জি স্তর, সর্বশেষ আয়ন স্তরের উপস্তর, যেটি হচ্ছে জি স্তর। জি স্তরের উপস্তর এফ স্তরের অর্থাৎ উপরে মোটামুটি 350 থেকে 400 কিলোমিটারের মধ্যে এই জি স্তরটি লক্ষ্য করা যায়। এই জি স্তরে বায়ুমণ্ডলের যে উপস্থিত গ্যাসীয় যে অণু বিয়োজিত হয়, এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হয়। কি তৈরি হয়? মুক্ত ইলেকট্রন। থার্মোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমায় এই 90 থেকে 400 কিলোমিটার এই পর্যন্ত যে থার্মোস্ফিয়ারের অবস্থান, এর যে উপস্তরগুলোর আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, কারণ এটি আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রেরিত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটি পৃথিবীতে ফিরে আসতে সাহায্য করে। সুতরাং এই স্তরের একটা আলাদা গুরুত্ব রয়েছে মানব জীবনে। এরপরে বায়ুমণ্ডলের যে পঞ্চম স্তর সেটি আলোচনা করব। 500 থেকে 750 কিলোমিটার, কোনো বইতে এটি 1500 কিলোমিটারও রয়েছে। মোটামুটি ভাবে 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরে মূলত হিলিয়াম গ্যাসের আধিক্য বেশি। হিলিয়াম গ্যাসে মোটামুটি যদি দেখি আমরা 500 থেকে 750 কিলোমিটার উচ্চতার মধ্যে এই স্তরের উষ্ণতা ধীরে ধীরে প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে এবং হাইড্রোজেন ও হিলিয়াম অণুর প্রাধান্য থাকায় এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায় এবং বায়ুমণ্ডলের ঘনত্ব খুব কম, সেই কারণে এই স্তরের উষ্ণতা একটা সময় শেষ পর্যায়ে 5568 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে। এই হলো
এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য। তবে এক্সোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাই, এই আয়োনোস্ফিয়ারের ঊর্ধ্বে অর্থাৎ থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মাঝামাঝি এখানে ভূপৃষ্ঠ থেকে পাঠানো কৃত্রিম উপগ্রহগুলি এই স্তরে অবস্থান করে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সর্বশেষ স্তর যেটি হলো 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কেন? ম্যাগনেট শব্দটার অর্থ আমরা স্বাভাবিকভাবে বুঝি চৌম্বক, এবং স্ফিয়ার শব্দের অর্থ অঞ্চল। এটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হচ্ছে এই কারণে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কিভাবে? ইলেকট্রন ও প্রোটন আধিক্য, অর্থাৎ বায়ু তো এখানে সম্পূর্ণরূপে বিশিষ্ট হয়ে যায়, এরপরে আর বায়ুমণ্ডল নেই বা মহাশূন্য। এখানে ইলেকট্রন প্রোটনের আধিক্য বেশি, বায়ুর অস্তিত্ব প্রায় অনুভব করাই যায় না। এই কারণে এখানে একটা ইলেকট্রনিক যে ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়। এই ইলেকট্রন ও প্রোটনের মধ্যে যে বিক্রিয়া করে অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে পৃথিবীর অধিক উচ্চতাতে বায়ুমণ্ডলে নেই, যেহেতু এর 10,000 কিলোমিটার মধ্যে এই চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়। স্বাভাবিক কারণে এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে ইলেকট্রন এবং প্রোটন কণার কারণে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই হলো বায়ুমণ্ডলের মোটামুটি ভাবে 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা 6টি স্তর পেলাম, এবং 3টি স্তরের মধ্যে 3টি উপস্তর পেলাম, যেটা হচ্ছে ট্রোপোপজ, মেসোপজ এবং স্ট্রাটোপজ। এই যে 3টি অংশ পেলাম। এবার যে বিষয়টা বলবো, এই যে বায়ুমণ্ডলে আমরা পেলাম, সে বায়ুমণ্ডলের গুরুত্ব কি? বায়ুমণ্ডলের গুরুত্ব পৃথিবীর আবহাওয়া, জলবায়ু মণ্ডলের যে আবহাওয়া এবং জলবায়ুর যে বায়ুমণ্ডলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে পৃথিবীর আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি ভূপৃষ্ঠের চারপাশ থেকে চাপ প্রয়োগ করে এমন এক অবস্থা তৈরি হয় যার ফলে প্রাণী জগতের কি হয়, নিজের অস্তিত্বে বজায় রাখে এবং সে হাঁটাচলা করতে পারে, নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগান দিয়ে পৃথিবীর জীবকুলের জীবন ধারণ করে। বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান নাইট্রোজেন দ্বারা উদ্ভিদ জগৎকে যে প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে। প্রাণীকুলের পুষ্টি সাধনে অপরিহার্য। বায়ুমণ্ডল পৃথিবীর উপর থেকে একটি আচ্ছাদনের মতো তৈরি, যে তীব্র সৌরতাপ নিয়ন্ত্রণ করে কোন স্তর, যেটি হচ্ছে এই যে ওজোনস্ফিয়ার। এই স্তরটি পৃথিবীতে মহাশূন্য থেকে আসা সূর্যের অতিবেগুনি রশ্মিকে বাধা দেয়, যা জীবকুলকে রক্ষা করে। তারপরে বায়ুমণ্ডলে আবরণ উল্কাপাত হয়, সেই উল্কাপাতকে বিশ্লিষ্ট করে দেয় কোন স্তর, মেসোস্ফিয়ার। সুতরাং এইগুলোর একটা আলাদা গুরুত্ব রয়েছে, বায়ুমণ্ডলে একটা আলাদা গুরুত্ব পাই আমরা এখানে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বৃষ্টিপাত ঘটায়, যেটা ট্রপোস্ফিয়ারে, এটা একটা আলাদা বৈশিষ্ট্য বা গুরুত্ব। তারপরে রয়েছে জলীয় বাষ্পের যে বৃষ্টিপাত ঘটায়, তার সঙ্গে সঙ্গে অক্ষাংশে বায়ুর প্রভাব বর্তমান, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বায়ুর যে প্রভাব সেটা লক্ষ্য করা যায়। নিরক্ষীয় অঞ্চলে এখানে যেমন তাপমাত্রা -80°C পৌঁছায়, আবার মেরু অঞ্চলে এটি -60°C পৌঁছায়। উচ্চতা ভেদে পার্থক্যটা আমরা পাই, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং গুরুত্ব। পাশাপাশি রয়েছে বায়ুমণ্ডলের জন্য শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, সেই শব্দ তরঙ্গ ফিরে আসে আয়নোস্ফিয়ার থেকে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বায়ুমণ্ডল গঠনের উপাদানের প্রত্যক্ষ পরোক্ষভাবে পৃথিবীর জীব ও জড়জগতের প্রভাব বিস্তার করে। এদিক থেকেও বায়ুমণ্ডলের এই যে 6টি স্তর রয়েছে, সেই 6টি স্তর মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা স্থান দখল করে রয়েছে। এখানে সমাপ্ত হলো ক্লাসটি। যদি সকলকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আরও বেশি বেশি ভিডিও পেতে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে চাপ দেবে। ধন্যবাদ।